14 ফেব্রুয়ারি 2019 জম্মু শ্রীনগর হাইওয়ে সিআরপিএফ এর একটি কনভয় যাচ্ছিল। এই কনভয়ে 78খানা গাড়ি এবং 2500-র বেশি সেনা জওয়ান ছিল। সবকিছু নর্মাল ছিল। ঠিক তখনই লিং রোড থেকে একটা লাল কালারের মারুতি ভ্যান সোজা এসে কনভয়ের মধ্যে চলা একটি বাসে ধাক্কা মারে, যার নাম্বার HR49F0637 এবং একটি ব্লাস্ট হয়, যার আওয়াজ 10 কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায়। কিছু সেকেন্ডের মধ্যে বাসের কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। রাস্তার মধ্যে পড়ে থাকে বাসের টুকরো এবং রক্ত। এটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, এটা ছিল একটি ওয়েল প্ল্যান কনস্পিরেসি। এখানে প্রশ্ন এটাই, এত টাইট সিকিউরিটি থাকা সত্ত্বেও লাল কালারের মারুতি ভ্যান সেখানে পৌঁছলো কি করে? কে ছিল ওই গাড়ির মধ্যে যে মৃত্যুর পরোয়া না করে গাড়ির মধ্যে বসেছিল? আর কে ছিল এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড? যদি আপনারা জানতে চান কিভাবে এনআইএ এই কেসটা সলভ করেছিল আর একটা ভাঙা ফোন কিভাবে এই ঘটনার পুরোপুরি মোড় ঘুরিয়ে দিয়েছিল, তাহলে দেখতে থাকুন এই ভিডিওটি। নমস্কার, আমি লিপিকা। আপনাদের সবাইকে স্বাগত জানাই ইচ্ছে পূরণের গল্পের আরেকটি নতুন গল্পে। 14 ফেব্রুয়ারি 2019 জম্মু শ্রীনগর জাতীয় সড়কে শীতের সকাল হলেও পরিস্থিতি ছিল অস্বাভাবিকভাবে ব্যস্ত। কয়েকদিন ধরে ভারী তুষারপাত এবং ভূমিধসের কারণে হাইওয়ে বন্ধ ছিল, ফলে হাজার হাজার জওয়ান জম্মু ট্রানজিট ক্যাম্পে আটকে ছিল। আবহাওয়া পরিষ্কার হতে নির্দেশ আসে সবাইকে দ্রুত শ্রীনগরে পৌঁছে দিতে হবে। সেই অনুযায়ী ভোর 3:30টার দিকে একটি বড় কনভয় জম্মু থেকে রওনা দেয়। প্রায় 78টি গাড়ি এবং 2500-এরও বেশি সিআরপিএফ জওয়ান ছিলেন সেই কনভয়ে। অনেকেই ছুটি কাটিয়ে ফিরছিলেন, কেউ পরিবারকে বলেছিলেন খুব শিগগিরই আবার দেখা হবে, কেউ হয়তো সন্তানকে কথা দিয়েছিলেন খেলনা নিয়ে ফিরবেন, কেউ জানতেন না এই যাত্রাই হয়তো তাদের শেষ যাত্রা। দুপুরের দিকে কনভয় কাশ্মীর উপত্যকায় প্রবেশ করে। পুলওয়ামা জেলার লেটপোরা অঞ্চলের কাছে পৌঁছলে রাস্তা কিছুটা সরু বাঁকানো হয়ে যায়। নিরাপত্তা ব্যবস্থা ছিল কড়া। রোড ওপেনিং পার্টি আগে থেকেই রাস্তা পরীক্ষা করে নিয়েছিল। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। ঠিক তখনই সার্ভিস রোড থেকে একটি ছোট লাল রঙের গাড়ি হাইওয়েতে উঠে আসে। গাড়িটি চালাচ্ছিল 20 বছর বয়সী স্থানীয় যুবক আদিল আহমেদ দার। আদিল মারুতি ভ্যানের গতি বাড়ায় এবং কনভয়ের সাথে সাথে চলতে শুরু করে। সিকিউরিটি গাড়ির দৃষ্টি এড়িয়ে সে কনভয়ের মধ্যে ঢুকে পড়ে। তার টার্গেট ছিল 76B ব্যাটালিয়নের গাড়ি নাম্বার HR49F0637, যাতে মোটামুটি 40 জনের মতো সেনা জওয়ান বসেছিল। যখনই আদিলের গাড়িটি বাসের কাছাকাছি পৌঁছয়, সে সরাসরি গাড়িটি বাসের দিকে ঘুরিয়ে দেয়। একটি ভয়ানক আওয়াজ হয়, তার সাথে সাথে 200 কিলোগ্রাম এক্সপ্লোসিভ RDX বাস্ট করে যায়। বিস্ফোরণ এত জোরে ছিল যে বাসটি পুরো টুকরো টুকরো হয়ে যায় এবং লোহা গলে রাস্তায় পড়ে থাকে। এই দৃশ্যটি যে কোনো মানুষের হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো দৃশ্য ছিল। ব্লাস্ট হয়ে যাওয়ার পরে সেখানে শুধু ধোঁয়া আর মানুষের চিৎকার ছিল। যে জওয়ানরা পেছনের গাড়িতে ছিল তারা সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে কমব্যাট পজিশন নেয়, কারণ তাদের মনে হয়েছিল আতঙ্কবাদীরা হয়তো ফায়ারিং শুরু করে দিয়েছে। কিন্তু সেখানে কোনো ফায়ারিং হচ্ছিল না, সেখানে শুধুই মৃত্যু মিছিল ছিল। বাস নাম্বার HR49F0637 পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। এই হামলায় আমাদের বীর সেনার 40 জন সৈন্য তাদের জীবন হারিয়ে ফেলেছিল। দেশে মানুষের রাগ এবং শোকে ফেটে পড়েছিল। চারিদিকে শুধু একটাই কথা, বদলা চাই, বদলা চাই। কিন্তু ইনভেস্টিগেশন এজেন্সিগুলোর জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ ছিল। এটি একটি ব্লাইন্ড কেস, যেখানে হামলাকারী আদিল আহমেদ দার নিজেই মারা গিয়েছিল আর গাড়িগুলো টুকরো টুকরো হয়ে এদিক ওদিক পড়েছিল। সেখানে প্রমাণের নামে আর কিছুই অবশিষ্ট ছিল না। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএ টিম যখন ঘটনাস্থলে পৌঁছয়, তাদের কাছে সবচেয়ে বড় কোয়েশ্চেন ছিল ইনভেস্টিগেশন কোথা থেকে শুরু করবে। ইনভেস্টিগেশন টিম পুরো এলাকাটা ভালো করে খুঁজে দেখে। মেটিকুলার ইনভেস্টিগেশন করার পর গাড়ির টুকরোর মধ্যে থেকে একটি মেটালের টুকরো তারা পায়। এই টুকরোটি ছিল মারুতি ভ্যানের শক অবজারভার। এই ছোট টুকরোটাই ইনভেস্টিগেশনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। এর মধ্যে কিছু নাম্বার লেখা ছিল যেটা ব্লাস্টের কারণে অস্পষ্ট হয়ে যায়, কিন্তু ফরেনসিক এক্সপার্টদের সাহায্য নিয়ে এনআইএ এই নাম্বারটি ডিকোড করে নেয়। এটা সেই মারুতি ভ্যানের ইঞ্জিন নাম্বার আর চেসিস নাম্বারের অংশ ছিল। এটাই সেই প্রমাণ যেটা এনআইএ কে যে এই গাড়িটি কিনেছিল তার কাছে পৌঁছানোর সুযোগ করে দিয়েছিল।
মারুতি সুজুকির ইঞ্জিনিয়ার এক্সপার্টদের কাছ থেকে জানা যায় এই গাড়িটি 2011 সালে ম্যানুফ্যাকচারিং হয়েছিল। প্রথমবার অনন্তনাগে এই গাড়িটি বিক্রি করা হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। বিগত 8 বছর এই গাড়িটির মালিকানা পৃথক পৃথক 7 জন ব্যক্তির হয়েছিল। এনআইএর টিম এক এক করে সমস্ত মালিকের কাছে পৌঁছে যায় এবং অবশেষে তারা জানতে পারে হামলার ঠিক 10 দিন আগে অর্থাৎ 4 ফেব্রুয়ারি এই গাড়িটি সাজ্জাদ ভাট নামে এক ব্যক্তি কিনেছিলেন। সাজ্জাদ ভাট ব্রিজবিহারে থাকতেন। এনআইএর টিম যখন তার বাড়িতে পৌঁছয় তার আগে সে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। সাজ্জাদের পালিয়ে যাওয়ার এই কথাটি প্রমাণ করে যে সেই ঘটনার প্ল্যানিং এর সাথে পুরোপুরি জড়িত ছিল। সাজ্জাদ শুধু একটি পেয়াদা ছিল, কিন্তু আসল মাস্টারমাইন্ড তখনও পর্দার আড়ালে লুকিয়েছিল। এজেন্সির ইন্টেলিজেন্সের কাছ থেকে এনআইএ এই খবর পায় এই ঘটনায় জেসিস মোহাম্মদের হাত ছিল, কিন্তু প্রমাণ চাই। ঠিক তখনই একটি এনকাউন্টারে সিকিউরিটি ফোর্স একটা বড় সাফল্য পায়। একটি এনকাউন্টারে জাসিদি আহমেদের কিছু আতঙ্কবাদী মারা যায়। তাদের কাছ থেকে একটি ভাঙা ফোন উদ্ধার করা হয়। সাধারণত এই ভাঙা ফোনগুলো বেকার হয়ে যায়, কিন্তু এজেন্সি এই ফোনটা পাঠিয়ে দেয় সিআরটি এক্সপার্টের কাছে। যখন এই ফোনটা ডেটা রিকভার হয়, সেই ডেটা ইনভেস্টিগেটর অবাক করে দেয়। এই ফোনটাতে চ্যাট এবং ফটো এরকমই ছিল যাতে অ্যাটাকের পুরোপুরি পর্দা খুলে যায়। জানা যায় এই অ্যাটাকের মাস্টারমাইন্ড ছিল পাকিস্তান থেকে আসা একজন টেররিস্ট যার নাম ছিল উমার। এই উমার কোনো সাধারণ আতঙ্কবাদী ছিল না, সে ছিল জেসিস মোহাম্মদের চিফ মাসুদ আজহারের নিজের ভাইপো। উমারকে পাকিস্তান থেকে ভারতে পাঠিয়েছিলেন স্পেশালি এই অ্যাটাকের জন্য। সে আফগানিস্তানের ট্রেনিং ক্যাম্পে আল কায়েদি আর তালিবানের সঙ্গে মিলে এক্সক্লুসিভ বানানোর ট্রেনিং নিয়েছিল। 2018 সালে এপ্রিল মাসে সাম্বা সেক্টর বর্ডার ক্রস করে ভারতে ঢোকে। সে নিজের সাথে আরডিএক্স আর হাই গ্রেডেড এক্সক্লুসিভ নিয়ে এসেছিল। উমার কাশ্মীরে ইদ্রিস ভাই নামে অ্যাক্টিভ ছিল। জানা যায় উমার পুলওয়ামা এরিয়ার লোকাল ছেলেদের ব্রেন ওয়াশ করে এবং তাদের এই হামলা করার জন্য তৈরি করে। সে আদিল আহমেদ দারকে সুইসাইড বোম্বার হিসেবে সিলেক্ট করেছিল, কারণ আদিল একজন লোকাল কাশ্মীরি ছিল। তার উপর কারোর সন্দেহ হবে না। সব থেকে চমকানোর মতো কথা হলো উমার সিকিউরিটি প্রোটোকল ভাঙার সময় নিজের ফোন নিজের কাছে রেখেছিল। পাকিস্তানে বসা মাস্টারমাইন্ড তাকে ফোনটা নষ্ট করে দিতে বলেছিল, কিন্তু উমার একটি মেয়ের প্রেমে পড়ে গিয়েছিল যার নাম ইনসা জান। ইনসা জান পুলওয়ামায় থাকতো। সে উমারকে লজিস্টিক দিত। উমার ইনসা জানের সাথে কথা বলার জন্য এই ফোনটা ব্যবহার করত। এটাই উমারের প্রধান ভুল ছিল। ইনসা জান আর তার পিতা তারেক আহমেদ শাহ আতঙ্কবাদীদের তার ঘরে থাকার জায়গা করে দিয়েছিল। এটাই হলো সেই ঘর যেখানে হামলার আগে আদিল আহমেদদার তার লাস্ট ভিডিও রেকর্ড করেছিল, যে ভিডিওটি পরে ভাইরাল হয়েছিল। সেই ভাঙা ফোনটি রিকভার করে ডেটা থেকে জানতে পারা যায় এই প্ল্যানটি কতটা গভীরে ছিল। বোমা বানানোর জন্য অ্যামোনিয়াম নাইট্রেট আর অ্যালুমিনিয়াম পাউডারের ব্যবহার করা হয়েছিল। চমকে যাওয়ার মতো কথা হলো এটাই, এই সব জিনিসগুলো অনলাইনে ওয়েবসাইট আমাজন থেকে অর্ডার করা হয়েছিল যাতে কারো সন্দেহ না হয়। ওয়াইজুল ইসলাম নামে একজন ব্যক্তি তার অ্যাকাউন্ট থেকে এগুলি অর্ডার করে। শাকির বশিরের ঘরে আইডি অ্যাসেম্বল করা হয়। উমার যে আইডি এক্সপার্ট ছিল, সে নিজের হাতেই বোম তৈরি করেছিল। গাড়িকে মডিফাই করা হয়েছিল এবং তার পেছনের সিট সরিয়ে ফেলা হয়েছিল এবং সেখানে এক্সক্লুসিভ ভরা কন্টেনারগুলো রাখা হয়েছিল। মোটামুটি 200 কিলোগ্রাম এক্সক্লুসিভ ওই গাড়ির মধ্যে রাখা ছিল। 14 ফেব্রুয়ারির আগে এরা হাইওয়ের পর্যবেক্ষণ করে এবং কনভয়ের আসার ওয়েট করছিল। ওয়েদার খারাপ হওয়ার জন্য তাদেরকে কিছুদিন ওয়েট করতে হয়। সেটা তাদের জন্য খুবই উপকার হয়ে যায়, কারণ ওয়েদার ঠিক হওয়ার জন্য হাইওয়ে খুলে যায়। তখনই আর্মি হেডকোয়ার্টার থেকে নির্দেশ আসে সমস্ত ব্যাটালিয়ন জম্মু থেকে শ্রীনগরে অতি শীঘ্রই পৌঁছতে হবে। তার জন্য কনভয়টি অনেক বড় হয়ে যায়। হামলার দিন সকালে আদিল আহমেদদার চান করে এবং নতুন জামাকাপড় পরে। সে তার ঘরের লোকেদের জন্য ভিডিও মেসেজ রেকর্ড করে এবং মৃত্যুর গাড়ি নিয়ে হাইওয়ের দিকে বেরিয়ে যায়। উমার এবং আরও যারা মাস্টারমাইন্ড ছিল তারা কন্টিনিউয়াস তার সাথে কন্ট্যাক্টে ছিল এবং তাকে গাইড করছিল। যখনই কনভয় কাছাকাছি আসে, আদিল কোনো সংশয় না করে এক্সক্লুসিভের বোতাম দাবিয়ে দেয় এবং নিজেকে উড়িয়ে দেয়। এই হামলার পর ভারত একটি সিদ্ধান্ত নেয় যেটা শত্রুপক্ষের ভাবনা সীমার বাইরে ছিল। 12 দিনের মধ্যে ইন্ডিয়ান এয়ারফোর্স পাকিস্তানের বালাকোটিংয়ে ঢুকে জেসিস মোহাম্মদের ট্রেনিং ক্যাম্প উড়িয়ে দেয়। সাথে সাথে কয়েক হাজার আতঙ্কবাদী মারা যায়। কিন্তু গল্প এখানে শেষ নয়। এনআইএর সিকিউরিটি ফোর্স কাশ্মীরে লুকিয়ে থাকা সমস্ত ষড়যন্ত্রকারীকে খুঁজে বের করে এবং মাস্টারমাইন্ড উমারকে 2019 সালের মার্চে
একটি এনকাউন্টারে মেরে ফেলা হয়। বোম যে তৈরি করেছিল ইসমাইল আরবি ওরফে লম্বু, তাকে পরে মেরে ফেলা হয়। গাড়ি কিনেছিলেন যে সাজ্জাদ ভাট, তাকে পরবর্তীকালে মেরে ফেলা হয়। এনআইএ 13,500 পাতার একটা চার্জশিট ফাইল করে, যাতে পাকিস্তানের ইনভলভের পাক্কা প্রমাণ ছিল। পুলওয়ামা হামলা দেশকে কাঁপিয়ে দিয়েছিল, আবার এই ঘটনা দেশকে একত্রিত করেছিল। আজও যখন 14ই ফেব্রুয়ারি আসে, সেই 40 জন সেনা জওয়ানের আত্মত্যাগ আমাদের চোখে জল এনে দেয়। তাদের আত্মত্যাগ বেকার যায়নি। এরপর থেকে টেররিজমের বিরুদ্ধে যে জিরো টলারেন্স চালু হয়, সেটা আতঙ্কবাদীদের কোমর ভেঙে রেখে দেয়। এটা হলো এমন এক কাহিনী যাতে গোটা দেশ সেই দিন কেঁদেছিল। তার সাথে এটাও বলেছিল, নতুন ভারত উত্তক্ত করে না, যদি কেউ উত্তক্ত করে তবে তাকে ছেড়েও দেয় না। তাহলে আজকের গল্পটি এই অবধি থাক। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।